লাইভ চলে গেছি। ঠিক আছে, আশা করি আমার স্ক্রিনটা দেখা যায়। ওকে, দেখা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা কথাবার্তা বলা শুরু করি। আমি জাস্ট কথা বলবো, তোমরা জাস্ট শুনবা, কয়েকটা কথাবার্তা বলবো, বেশিক্ষণ নিব না। ট্রাই করবো 5 থেকে 10 মিনিটের মধ্যে সেশনটা শেষ করে দিতে, কারণ তোমাদের আগে ভাগে ঘুমায় যাওয়া উচিত। কারণ তোমাদের কালকেও আগে ভাগে ঘুমায় যাওয়া উচিত। আচ্ছা, তো যে কথাগুলো বলবো, প্রথম কথা আগে বলে দিই। কালকে সারাদিন কি করবা, বা আজকে তো এখন ঘুমের সময় হয়ে গেছে, কেউ যদি বাই চান্স না ঘুমাও সেই ক্ষেত্রে কি কি করতে পারো কালকের মধ্যে একটু ভালো করে খেয়াল করবা। তো এখন তো আর তোমার সবকিছু প্র্যাকটিস করার বা এরকম ভাবে যদি তুমি এখন চাও যে সব ম্যাথ করে যাবা, সব প্র্যাকটিস করে ফেলবা, সেটা তো আসলে সম্ভব না। আর সেটা আসলে উচিত না আজকের দিনে করা। তোমরা অলরেডি যা করার করছো। আমি এই জন্য কালকে আর পরীক্ষাই দিই না, কারণ হুদাই পরীক্ষার আগের আগের দিন হুদাই প্যানিক করে লাভ নাই। তো কালকের দিনটা তোমরা ফ্রি রাখো, এবং যে কাজটা করতে পারো, যদি চাও একান্তই পড়াশোনা করতে, সেক্ষেত্রে তোমরা যা করতে পারো সেটার ব্যাপারে একটু কথাবার্তা বলে দিই। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে সূত্র, ইংলিশে লিখে দিই। তোমরা যেটা করতে পারো সূত্র, ফর্মুলাস অ্যান্ড টাইপস, এই জিনিসগুলো একটু কষ্ট করে নিজে থেকে লিখবা। ঠিক আছে? আহ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আহ, আহ, বলা যায় কথা। সেটা হচ্ছে তোমরা এই যে যতবারই তোমরা পড়তে বসো ততবারই কিন্তু তোমরা একটা বই খুলে পড়ো, তাই না? যতবারই খুলে বসো কিছু একটা, ধরো আমি এখন পড়তে বসলাম ভেক্টর, তোমার তোমার সামহাও কেন যেন পরীক্ষার আগে একটু রিভাইজ দিতে হয়, তাই না? ধরো ভেক্টরের পরীক্ষা আজকে, পরীক্ষার আগে রিভাইজ দিতেই হবে। কালকে তোমার পুরা ফিজিক্সের পরীক্ষা, সব কিছু দেখে যেতেই হবে। তা সামহাও তোমরা বই থেকেই বারবার দেখে যাও। তোমরা কিন্তু নিজেদের মেমোরিকে একবারও একটু প্রেসার দিতে চাও না। তোমরা একটু হইলেই চলে যাও বই, একটু হইলেই তোমরা চলে যাও ভিডিওতে, একটু হইলেই তোমরা চলে যাও কোনো একটা পিডিএফ এ। এই ব্যাপারটা কালকে একটু ইগনোর করবা, ঠিক আছে? তো আমি যেটা বলবো তোমাদের করার জন্য সেটা হচ্ছে, তোমরা কালকে আম, মনে করো বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টার, ধরো আমি ফিজিক্স ফার্স্ট পেপার দিয়ে বলি, ফিজিক্স দিয়ে কথা বলি, আমার জন্য সুবিধা হবে কথা বলা। সো ফিজিক্স এর কথা যদি আমি বলি, সেক্ষেত্রে বললাম মনে করে ভেক্টর নিয়ে আমি কথাবার্তা বলতে চাচ্ছি এখন। সো ধরো তুমি কালকে একটা খাতা নিবা, খাতার কাগজ নিবা দুইটা, প্রত্যেক চ্যাপ্টারের জন্য। প্রত্যেক চ্যাপ্টারের জন্য ম্যাক্সিমাম তুমি 2 পেজ ইউজ করবা, 2 পেজের বেশি কখনোই যাবে না। তুমি যেটা করবা, কোনো ধরনের বই বা কোনো ধরনের সোর্সের সাহায্য ছাড়া নিজে থেকে ভেক্টর চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে সব লিখবা। যেমন ধরো ভেক্টর চ্যাপ্টারের সূত্র হচ্ছে একটা লব্ধির সূত্র, আর সমান √π² + q² + 2pq cos আলফা। ঠিক আছে, 2pq cos আলফা লিখলা। তুমি এটা লিখে কি করবা, কোনটা কি মিন করে সেটা লিখবা নিজে থেকে। কোনো বই থেকে কিছু লিখবে না। কোনটা কি মিন করে, আলফা কি মিন করে, চিত্র একটা এঁকে দেবে, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে লব্ধির কোণ। এগুলো এইভাবে লিখে রাখবা, ঠিক আছে? সূত্রের ব্যাপারে যত ধরনের লেবেলিং করা লাগে সব তুমি করবা। তুমি এটাও ক্লাসে শিখছো, আমিও ক্লাসে বলছি, অন্য ক্লাসে হয়তো তুমি শিখছো যে কোনটাকে আমরা পি বলি, কোনটাকে আমরা কিউ বলি, কাকে কি বলতে হয়, এইসব তোমরা জানো। থিটা ধরার সময় কোনটাকে আমরা কোথায় রাখি, কোনটাকে আমরা কোথায় রাখি না, এইসব ব্যাপার, এই যে কথাবার্তাগুলো, এগুলো তোমরা কালকে লিখবা। এবং সেটা কোনো ধরনের খাতা না খুলে, তোমাদের অনেকেরই নোট খাতা আছে, সেই নোট খাতা মোট খাতা কিচ্ছু না খুলে নিজে থেকে সারাদিনে এইসব করবা। ভেক্টরের শুরু থেকে একদম ভেক্টরের সামান্তরিক সূত্র থেকে শুরু করে একদম কার্ল ডাইভারজেন্স পর্যন্ত যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র লিখবা, এবং কোনটা কি মিন করে সেটা লিখবা। মাথায় রাখবা, তোমার হাতে পেজ কিন্তু মাত্র দুইটা। এই 2 পেজ, পেজ 1 আর পেজ 2, এই 2 পেজের মধ্যে সবকিছু লিখে চিত্র এঁকে শেষ করে ফেলতে হবে। ঠিক আছে? এটা গেল কথা। টাইপ ওয়াইজ লিখবা সবকিছু। এখন তোমার তো ভেক্টর না, খালি ভেক্টরের পরে আছে নিউটনিয়ান মেকানিক্স, কাজ শক্তি ক্ষমতা, গ্রেভিটি এন্ড গ্রেভিটেশন। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যদি একবার জাস্ট খেয়াল করো, তুমি যদি ভেক্টরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সূত্র যা তুমি বাই নাও পড়ছো সব লিখে ফেলতে পারো, প্রত্যেকটা টাইপের ব্যাপারে যা যা প্রত্যেকটা সূত্রের কোথায় কি আছে, কোনটা কি মিন করে, কোনটাতে কোন জিনিসটা মনে রাখার কথা, যেগুলো আমরা ক্লাসে বলছিলাম বা তুমি নিজে থেকে এগুলো নোট করে রাখছো, সেগুলো তুমি যদি দেখো, নোট দেখা ছাড়া, কোনো ধরনের বই দেখা ছাড়া লিখে ফেলতে পারছো, তাহলে শিওর থাকো তুমি ওই চ্যাপ্টারের সবকিছু পারো। ঠিক আছে? একটু নিজের মেমোরিরে একটু ঝালাই করো। প্রত্যেকবার খালি বই খুলতে হয় না, প্রত্যেকবার খালি খাতা উল্টাতে হয় না। আর কালকে যেটা করবা, কোনো বই খাতা না উল্টায় শুরু থেকে শেষ পর্যন্ত সব নিজে থেকে করবা। ঠিক আছে? এইভাবে তুমি ভেক্টর থেকে শুরু করে ওইদিকে একদম সেকেন্ড পেপারের সেকেন্ড পেপারের একদম সেমি কন্ডাক্টর পর্যন্ত প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা টাইপ যেগুলো তোমার অবশ্যই জিএসটিতে লাগবে, সেগুলো তুমি এখন যদি পি টাইপ বন্ডিং এ কোনটা কি মিন করে লিখতে চলে যেতে হবে না, জাস্ট সূত্রগুলো, জাস্ট জাস্ট ফর্মুলাগুলো। ঠিক আছে? ফিজিক্সে গেলাম, এরপর আসো ম্যাথে।
ম্যাথে কি করবা? ম্যাথেও তো সূত্র আছে, ম্যাথেও তো সরল রেখার সূত্র আছে, x/a + y/b সমান 1 এটার ফর্মেট। এটার সাথে করেসপন্ডিং চিত্রটা এঁকে দাও, কোনটা কি মিন করে, এটা এইটুকু এইটুকু বি মিন করে। বৃত্তেতে যাও, সার্কেলে যাও, 2 × √g² - c কি মিন করে। এভাবে প্রত্যেকটা জিনিস সূত্র এবং প্রত্যেকটা আলাদা আলাদা টেকনিক্স যা যা তুমি পারো সব ভালো মতো লিখো। কোনো ধরনের বই না খুলে, কোনো ধরনের নোট খাতা না খুলে, নিচে থেকে সবকিছু লিখবা ফ্রম ইয়োর মেমোরি। কারণ পরশুদিন ফ্রম ইয়োর মেমোরি ইউ হ্যাভ টু ডু এভরিথিং। ঠিক আছে, তো এই কাজটা এখন করো। ঠিক আছে, আমি কারে জানে পিন করে ফেলছি আমারে বাদ দিয়া। আচ্ছা, আমি আমারে পিন করি আবার। আচ্ছা, আমি পিন হয়ে গেছি এখন, হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছো কি বলছি? এই হচ্ছে কথা। ধরো আমি দু একটা প্রশ্ন নিয়ে নিই একটু, দু একজনের মেসেজও আসছে। ও, সালাম দিছো তোমরা, ওয়ালাইকুম আসসালাম। আশা করি এটুকু বুঝতে পারছো। একটা দিন একটু কষ্ট করে কোনো ধরনের বই খাতা না খুলে নিজে থেকে সবকিছু করো। ঠিক আছে, তো এই গেল ফিজিক্স আর ম্যাথ। তোমার ফিজিক্সের ম্যাথের কোন চ্যাপ্টার থেকে শুরু হলো? ম্যাট্রিক্স নির্ণায়ক। এই যে তোমরা কোফ্যাক্টর, তারপরে মাইনর, এইসব কথাবার্তা এগুলো লিখে রাখো, কোনটা আসলে কি মিন করে। কোফ্যাক্টর হইলে তোমার যে এখানে প্লাস মাইনাসের কোনো হিসাব নেই, মাইনাস সাইন কনভেনশন চিন্তা করতে হয় না। মাইনর বা অনুরাশি হইলে তোমার এখানে সাইন চিন্তা করতে হয় না। সহগুণক হইলে চিহ্ন চিন্তা করতে হয়। এই কথাগুলো তুমি নিজে লিখে ফেলো। অবশ্যই 2 পেজের মধ্যে সবকিছু লিখবে। অবশ্যই তোমার নোটটা কম্প্যাক্ট হওয়া লাগবে। ঠিক আছে, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে শুরু করে একদম ম্যাথের লাস্ট কোনটা, গতিবিদ্যা, স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স। তো ওই স্ট্যাটিক্স ডাইনামিক্স পর্যন্ত সবকিছু লামির উপপাদ্য যা যা পড়ছো সব লিখো। ঠিক আছে, খাতা না দেখে, কোনো ধরনের বই না দেখে। এখন শেষ করি। কথাটা হচ্ছে, তুমি লিখলা তো ঠিক আছে, এখন তারপরে তো মনে খুঁতখুঁতি থাকবে যে ঠিক মতো লিখলাম কিনা বা মনে করতে পারলাম কিনা। এখন ভেক্টর শেষ করছো না? ভেক্টর শেষ করার পরে তুমি দেখো যে ভেক্টরের কোনো কিছু বাদ গেছে কিনা। তুমি নিউটনের মেকানিক্স শেষ করছো না? তুমি দেখো নিউটনের মেকানিক্সে কোনো কিছু বাদ পড়ছে কিনা। জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়ার যতগুলা টাইপ তুমি পারো সবগুলা লিখে ফেলছো। তারপরে একবার বই খুলে দেখো সব লিখছো কিনা। বাট নিজে আগে পুরাটা লিখো। নিজে আগে মেমোরি থেকে খুলে 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 সব বসাও খাতার মধ্যে। সেই মেমোরি খুলেই তো পরীক্ষা দিতে হবে পরশুদিন, তাই না? তো একটু মেমোরিরে খাটনাই দিতে হবে আর কি। বারবার খালি সূত্র বই খুলে দেখতে হয় না, নিজের মাথা থেকে সবকিছু লিখবে আজকে, আজকে বা কালকে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ম্যাথসে যদি একটাও না দেখাতে পারে তাইলে টাইমের জন্য, তাইলে কি কিছু হবে? না, এটা আসলে হবে না। এরকম সিচুয়েশন আমি আসলে দেখি না যে ম্যাথে কেউ কিছুই দেখাইতে পারে নাই। এটা জাস্ট মনের ভুল। ম্যাথ অবশ্যই সহজ প্রশ্ন আসবে, এটা শিওর থাকো। ঠিক আছে, প্রশ্ন আসলে অত বেশি কঠিন হবে না। এটা হচ্ছে মূল কথা। তোমরা এটাও শিওর থাকো, জিএসটির প্রশ্ন আসলে খুব বেশি কঠিন হয় না। সহজই হবে, এটা ধরে নিতে পারি আমরা। সুতরাং আগে থেকেই ভবিষ্যৎ কল্পনা না করে কালকের যেটা প্ল্যান বললাম সেই প্ল্যানটা এক্সিকিউট করো ভালো মতো। তুমি আবার বলে রাখি, ধর আমি তোমাদেরকে একটা থরলি একটু একটু বলি কি কি করতে পারো। তো আমি একটা চ্যাপ্টার ধরে তোমাদেরকে বোঝাই ব্যাপারটা যে তোমরা কালকে কি করবা। ধর আমি বললাম স্ট্রেট লাইন। যেমন ধর আমি যে তোমাদের পড়াই, আমি বেশিরভাগ ক্লাস তোমাদের নেই ফ্রম মেমোরি। ঠিক আছে, যেমন ধরো আমি যে সরলরেখা তোমাদের পড়াইছি, আমি কিন্তু বই খাতা কিচ্ছু দেখি না, আমি কিন্তু মেমোরি থেকে পড়াইছি তোমাদেরকে। হ্যাঁ, মেমোরি থেকে পড়ালে যেটা অসুবিধা সেটা হচ্ছে দুই একটা জিনিস ছুটে যায়, সেটা পরবর্তীতে স্টুডেন্টরা মনে করে যে ভাই এটা তো পড়ার নাই, তখন বলে ও আচ্ছা এটা তো তোমরা এড করে নিও। বা পরে আমি ক্লাসে আলাদা করে ভয়েস রেকর্ড দিয়ে ওটা এড করে দিই। বাট এটার সুবিধাটা কি, আমি আমার মেমোরির ম্যাক্সিমাম ইউজ করতেছি অলরেডি। ঠিক আছে, তোমরাও সেটা করো কালকে। তো আমি ধরো বললাম সরলরেখার তে আমরা কি কি পড়ছি। আমরা সরলরেখাতে পড়ছি সরলরেখার কয়েক ধরনের ইকুয়েশন, y = mx + c। এটা কি মিন করে? এটা মিন করে ঢাল। এটা কি হইলে কি হয়? এই যে তুমি একজনের সাথে তুমি যদি একজনকে এই ইকুয়েশনটা ব্যাখ্যা করে বোঝাও, তুমি কি কি বোঝাও আমাকে একটু বলো। তুমি বুঝাবা তারা যে সি কি মিন করে। সি মিন করে সে ওয়াই অক্ষ থেকে কতটুকু কেটে নিছে। সি পজিটিভ হলে সে বোঝায় এটা পজিটিভ দিয়ে কাটছে, সি নেগেটিভ হলে এটা বোঝায় নেগেটিভ দিয়ে কাটছে। এম কি মিন করে? এম বোঝায় স্লোপ বা ঢাল। এটা পজিটিভ মিন করে সূক্ষ্মকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল। এটা নেগেটিভ হলে মিন করে অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। এই যে কথাবার্তাগুলো যেটা তুমি একজনকে বললে, বোঝানোর সময় বলবা, সেগুলো তুমি লিখে রাখো। y = mx + c গেল। এরপর আসলে x/a + y/b=1, এটা কোনটা কি মিন করে লিখে রাখো। দেন আসো x cos α + y sin α = p। এখানে কোনটা কি মিন করে জানো তুমি আশা করি, মূলবিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে p, এই কোনটা হচ্ছে আলফা। এই যে কথাবার্তাগুলো এগুলো তুমি লিখো সরলরেখা শুরু থেকে শেষ পর্যন্ত। দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সূত্র, দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সূত্র, এই সূত্রগুলো লিখো। ঠিক আছে, বিন্দু থেকে সরলরেখা লম্ব দূরত্ব সূত্র, এখানে কি ট্রিক্স আছে কিনা, বা একটা সরলরেখার সমান্তরাল আরেকটা সরলরেখা যদি হয় সেইটা যদি কোন বিন্দু দিয়ে যায় সেটা জানি, সেটা শর্টকাট মেথডটা তোমার মনে আছে কিনা, এগুলা লিখো, এগুলা লিখো। একটা সরলরেখা এটা, তার
ও এই বিন্দু দিয়ে গমনকারী সরলরেখা যেটা এটার সাথে লম্ব, সেটা সমীকরণের শর্টকাট সূত্র তোমার জানা আছে কিনা, এগুলা লিখো। ম্যাথ করার কোনো দরকার নেই, ওগুলা লিখো যেগুলো তুমি ইউজ করে ম্যাথ করবা কাল পরশুদিন। কারণ ম্যাথ করে তুমি শেষ করতে পারবে না, এটা মাথায় রাখবা। তোমার দিন বাকি যতদিন, দিন বাকি যতটুকু, সময় বাকি যতটুকু, সেই সময় অনুযায়ী তোমার জন্য বেস্ট যেটা তোমার সেটা করা উচিত। কালকের দিনটা তোমার ম্যাথ করার জন্য না, কালকের দিনটা তোমার চ্যাপ্টারের এক্সারসাইজ সলভ করার জন্য, কালকের দিনটা হচ্ছে তোমার শুধুমাত্র সূত্র দেখার জন্য, কালকের দিনটা হচ্ছে তোমার শুধুমাত্র টাইপ গুলা মনে করার জন্য। এবং দুই একটা হয়তো তুমি অর্গানিক কেমিস্ট্রির, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কথা না বলাই ভালো, সেটা তোমাদের কেমিস্ট্রি যিনি টিচার আছেন উনি ভালো বলতে পারবেন। তারপরও যা যা তোমার কালকের মধ্যে করার জন্য বেস্ট জিনিস, সেটা আমি ফিজিক্স আর ম্যাথের জন্য তোমাদেরকে বললাম। ঠিক আছে, এই হচ্ছে কথা। বলো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার কিনা, যেটা বলতে চাচ্ছি সেটা তোমরা বুঝতে পারছো কিনা? আমি এক কথা কয়েকবার বলে ফেলছি অলরেডি। আচ্ছা, আচ্ছা, আমি পরীক্ষার দিন কি করবা, পরীক্ষার সময় কি করবা সেগুলো তো বলবোই, তার আগে কালকের দিনটা তো পার করতে হবে নাকি? কালকের দিনে তো এগুলা করবা, এটা গেল। এখন আবার বলি, আবার সামারি করে যতক্ষণ যা বললাম, কালকে তোমার কাজই হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সূত্র এবং প্রত্যেকটা মেথড শর্টকাট যাই হলো সেগুলা লিখা, কোনো বই, কোনো সলিউশন বুক, কোনো হ্যান্ড নোট, কোনো পিডিএফ এর হেল্প ছাড়া। এবং লিখে দেওয়ার পরে পরে চেক করে নিবা যে তুমি ঠিকঠাক মতো সব লিখতে পারছো কিনা। ঠিক আছে, ম্যাক্সিমাম ট্রাই করবা নিজে থেকে মনে করে করে সব লিখার। ওকে, দেন কোনটা কি মিন করে সেটা লিখবা, যেমন ধরো এখানে এ কি মিন করে, বি কি মিন করে, এইসব লিখবা। গেল এটা। তারপরে যেটা করবা সেটা হচ্ছে, কালকে রাতের কথা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে, আমার তো পেজ মনে হয় শেষ হয়ে গেছে, ধরো আমি একটা পেজ খুলি এখান থেকে, ইনসাইড পেজ আফটার। দেন কালকের জন্য তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, পরীক্ষা তো পরশুদিন। সো পরশুদিন যাওয়ার আগে লিস্ট যাতে তোমার হিস্ট্রিতে 8 ঘন্টার একটা ঘুম থাকে, এটা যাতে কোনোভাবে মিস না হয়। ঠিক আছে, এটা এটা যাতে কোনোভাবে মিস না হয়। তোমার তোমার এফিসিয়েন্সি তোমার কন্ট্রোলে নাই আসলে, তুমি চাইলেও তোমাকে এফিশিয়েন্ট করতে পারবা না, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা। তুমি যদি 3 ঘন্টা ঘুমায় পরীক্ষা যাও, তুমি এফিশিয়েন্ট থাকবা না। এখন তুমি যদি এফিশিয়েন্ট না থাকো, সিস্টেমের ভিতরে থেকে তো তুমি সিস্টেম বদলাতে পারবে না। ইউ আর কন্ট্রোল বাই বাই ইয়োর ব্রেইন। তুমি যদি 8 ঘন্টা না ঘুমাও, 3 ঘন্টা ঘুমাও, তোমার ব্রেইনে তোমাকে স্লো করবে এবং তোমার কাছে ওইটাই মনে হবে অনেক বেশি। তুমি নিজেকে অনেক ফাস্ট মনে করবা, বাট তুমি 3 ঘন্টার ব্রেন নিয়ে গেছো, ঘুমের ব্রেন নিয়ে গেছো, তুমি এফিশিয়েন্ট থাকবা না। তুমি দেখবা পরীক্ষার হলে উল্টাপাল্টা লাগাই দিয়ে চলে আসছো। সো ঘুমে কোনোভাবে কমতি রাখবা না, 8 ঘন্টার ঘুম ইজ এ মাস্ট। তুমি যখনই ঘুমাও টানা 8 ঘন্টা ঘুমায় যাতে উঠতে পারো, এইটার ব্যবস্থা করবা। ঠিক আছে, 8 ঘন্টার ঘুমটা খুবই জরুরি। এটা এটা তোমার লিস্টে সবার প্রথমে থাকবে। আমার আমার লাইফের যে কোনো সিচুয়েশনে আমার ঘুম কোনোভাবেই, আমি কোনোভাবে আমি ঘুম কম্প্রোমাইজ করি না। আমি দরকার পড়লে কি আমি এটা করেই ফেলি। আমার সকাল 10টা 12টার দিকে কোনো বেচই থাকে না, আমার বেচ থাকে এইসব 2টা থেকে, কারণ একটাই, আমি ঘুমাইতে হয়। আমি ঘুমাই 1টা পর্যন্ত। ঠিক আছে, যদি আমি 2টা পর্যন্ত ঘুমাই, আমি সেদিন বেচ রাখি 3টায়। সো আমি যদি এই কাজ করতে পারি, তোমার অবশ্যই এটা করতে পারা উচিত। আর তোমার তো পরশুদিন পরীক্ষা। ঠিক আছে, তুমি অবশ্যই 8 ঘন্টা ঘুমায় যাবে, এটা শিওর থাকো। তুমি কখনোই 8 ঘন্টার ঘুমওয়ালা ব্রেইন দিয়ে, মানে 8 ঘন্টার ঘুমওয়ালা ব্রেইনের সাথে তুমি 3 ঘন্টার ঘুমওয়ালা ব্রেইন নিয়ে পারবা না। এফিসিয়েন্সি তোমার কমে যাবেই, এটা মাথায় রেখো। অবশ্যই ঘুমটা লাগবে, ঘুমটা জরুরি, এটা কোনোভাবেই ভুলবা না। ঠিক আছে, তো সেজন্য যেটা যেটা মানুষজন বলে আমি শুনি, আমি বিভিন্ন ইউটিউব ভিডিও যেগুলো দেখি, তাহলে ওটা বলে আর কি, যাতে ঘুম যাতে আগে আগে চলে আসে, সেজন্য সন্ধ্যার পরে কোনো চা বা কফি টাইপের কিছু না খাওয়াই ভালো, তাহলে ঘুমটা টাইম মতো চলে আসে আর কি। সেগুলো তো তোমরা দেখবা, হাউ টু স্লিপ আর্লিয়ার ইন দ্য নাইট, এগুলো দেখে নিবে ইউটিউব থেকে, আশা করি বুঝবা। আহ, এটা গেল, এটা তো পড়াশোনার বাইরের কথাবার্তা, এটা যা বলা দরকার বললাম। পড়াশোনার বাইরের কথাবার্তা হইলেও, আমার স্ক্রিনে দাগ দুগ দিচ্ছ কে? এ কি কথা হইলো? আরে দাঁড়াও, তোমাদের অ্যানোটেশন অফ করতে হবে। ডিসেবল নোটিফিকেশন ফর আদার্স। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, তো আমরা কালকে রুটিনটা বুঝলাম। আমাদের সূত্র লেখা, টাইপ লেখা, এগুলা লেখা, লেবেলিং করা, না দেখে দেখে লেখা, সবকিছু ঘুমানো। দেন পরীক্ষার হলে আমি চলে যাই এখন, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা। পরীক্ষার হলে চলে যাব আমরা এখন, পরীক্ষার হলে গেলাম। ঠিক আছে, আমরা এখন পরীক্ষার হলে বসে আছি। ধরো এই হচ্ছে তোমার, দাঁড়াও চিত্রাঙ্কন করতে হবে আমার এখন। এই হচ্ছে তোমার বেঞ্চ, এই হচ্ছে তুমি বসে আছো, এই যে তোমার সামনে তোমার আহ, রাখা আর কি, তোমার এখানে খাতা টাতা বসছে, তুমি এখানে বসে আছো, এই যে তোমার, এই যে তোমার খাতা কলম রাখা, এখানে মেবি আরেকজন থাকবে বসা। ঠিক আছে, এই হচ্ছে তোমার পরীক্ষার হল। এখন তুমি কি করবা? এখন প্রথম কথা যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে, তাড়াহুড়া করবে না। তাড়াহুড়া করা মানে বুঝছো, তুমি যে স্টেটে আসো সেই স্টেট থেকে কোনো কিছু একটা
এক্সট্রা ফাস্ট করতে চাচ্ছ। এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে তাড়াহুড়া করলে তোমার এফিসিয়েন্সি নষ্ট হবে, তাড়াহুড়া করলে এফিসিয়েন্সি থেকে বড় জিনিস হচ্ছে তোমার একিউরেসি নষ্ট হবে, তাড়াহুড়া করা যাবে না। এখন তোমাদেরকে যেটা বলবো সেটা ভালো মতো শোনো। তুমি এই যে 3 মাস 6 মাস 5 মাস ধরে এই যে এত কিছু করতেছো এডমিশন টেস্টের জন্য, সেটা কিসের জন্য করছো একটু বলো তো আমারে। সেটা তোমরা যেটার জন্য করছো সেটা হচ্ছে নিজেকে ফাস্ট করার জন্য, তাই না? এই যে গত 1 মাস ধরে আমার পরীক্ষা দিচ্ছে প্রত্যেক দিন, পরীক্ষা দিতে দিতে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এক একজনের। ঠিক আছে, তো এটার উদ্দেশ্য একটাই ছিল যে তোমার এফিসিয়েন্সিটা বাড়ানো, তাই না? যাতে করে আমরা এফিসিয়েন্সি মানে কি, কম সময়ে কম সময়ে আমরা বেশি সলভ করতে পারার ক্যাপাবিলিটি অথবা এবিলিটি অর্জন করতে চাই। আমরা চাচ্ছিলাম কম সময়ে কম সময়ে। দাঁড়াও, তোমরা নিজেদের ভিডিও অফ করো এবং নিজেদেরকে মিউট করে রাখো। আমার সামনে চলে আসে মাঝে মধ্যে ভিডিও তোমাদের। যাই হোক, কোনটা জানি কুই দিকে চলে যায়। আচ্ছা, তো এটা আমাদের প্ল্যান ছিল না, কম সময়ে বেশি প্রবলেম সলভ করা। So, এতদিন তো এটাই প্র্যাকটিস করছো, তাই না? সো এতদিনে তোমাদের এফিসিয়েন্সি যা হওয়ার তোমাদের তা হয়ে গেছে, যা এফিশিয়েন্ট হওয়ার তোমরা সেটা হয়ে গেছো। এখন তুমি ন্যাচারালি ন্যাচারালি অনেক ফাস্ট। তুমি ন্যাচারালি যেহেতু অনেক ফাস্ট, তাহলে তুমি যেহেতু ন্যাচারালি ফাস্ট, তুমি এখন এটা শিওর থাকো তুমি 6 মাস আগে যে পরিমাণ ফাস্ট কাজ করতে পারতা, ফাস্ট সলভ করতে পারতা, তুমি অবশ্যই তার থেকে অনেক বেশি ফাস্ট কাজ করতে পারো। তাহলে তুমি ন্যাচারালি এখন অনেক ফাস্ট। তোমার এখন জোর করে ফাস্ট করার দরকার নেই নিজেকে, ঠিক আছে? মানে এটা কিন্তু তোমার সেই বাংলা পরীক্ষা না যে আমি খুব দ্রুত লিখবো, আমার লেখা শেষ হয়ে যাবে, এইভাবে লিখে লিখে শেষ করে ফেলবো। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। ঠিক আছে, এখন এইভাবে লিখার কোনো দরকার নাই। কারণ এটা কাজ করাতে হবে ফার্স্ট ব্রেইনকে। ব্রেইনকে তুমি চাইলেও ঘষায় ঘষায় ফাস্ট কাজ করাতে পারবা না। ব্রেইন অটোমেটিক্যালি ফাস্ট কাজ করবে, কারণ তুমি ব্রেইনকে এতদিন যাবত ট্রেন করছো ফাস্ট হওয়ার জন্য। সো নাও রিল্যাক্স, ব্রেইনকে একটু দায়িত্ব দাও। তুমি তোমার মতো করে ঠান্ডা মাথায় ম্যাথগুলো সলভ করার চেষ্টা করো। আমি স্ট্র্যাটেজি আসতেছি একটু পরে। কিন্তু মাথাকে এখন প্রেশার দেওয়া যাবে না যে তুমি ফাস্ট করে ফাস্ট করে ফাস্ট করে, এই ফাস্ট তাকে বলতে হবে না, সে অলরেডি এনাফ ফাস্ট। এই ব্যাপারটা মাথায় রাখো, ঠিক আছে? ইয়োর ব্রেইন ইজ ফাস্ট এনাফ। এটা অলরেডি এনাফ ফাস্ট তুমি করে ফেলছো, একে আর জোর করে তালগুল পাকানোর দরকার নেই। এখন তুমি যদি তারে প্রেশার দাও, ব্রেন কিন্তু প্রেশারে পড়লে আম, একটু এফিসিয়েন্সি কমে যায় বা একটু একিউরেসি কমে যায়, এটা মাথায় রাখবা। ব্রেন অলরেডি এনাফ ফাস্ট হয়ে গেছে। সো এটা নিয়ে তোমাদের না ভাবলেও চলবে। তোমরা জাস্ট ন্যাচারালি যেভাবে করার কথা সেভাবেই করবা। তুমি বিশ্বাস করো না করো, তুমি অলরেডি এনাফ ফাস্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এইটুকু কথা বুঝতে পারছো কিনা? এইটুকু কথা তো বোঝা গেছে নাকি? আচ্ছা আচ্ছা, বোঝা গেলে ভালো। ওকে, ওকে, এনাফ ফার্স্ট আমরা বুঝতে পারলাম। এখন আসো আমরা পরীক্ষার হলের আরো কিছু সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিতে যাই, যেটা আসলে আহ, আমি আমার সময় ফলো করছিলাম, আমি আমার সময় ফলো করে ফল পাইছি, তাই তোমাদের বলতেছি। সুতরাং এখন এটা আসলে বলা খুব খুব টাফ। আমি কিন্তু কোনো রিসার্চ করে বসে বসি নাই যে আমি এই যে মাঝে মধ্যে কিছু রিসার্চ দেয় না যে 500 জন স্টুডেন্টের উপর গবেষণা করে জানা গেছে যে এটা এটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমি করছি, আমি ফল পাইছি, তাই আমি এটা বলতেছি। ঠিক আছে, এখন তোমার উপরে এক্সাক্টলি সেম জিনিস কাজ করবে কিনা সেটা গ্যারান্টি আমি দিতে পারবো না, বাট আমি বিশ্বাস করি, কারণ আমি অনেককেই এই কথা বলতে শুনছি। আমার যিনি টিচার ছিলেন তিনি আমাকে মূলত এই মেথডটা বলছিলেন। সে যেহেতু তার পরীক্ষায় এটা অ্যাপ্লাই করে ফলাফল পাইছে, এবং আমি তার কথা শুনে এই মেথড অ্যাপ্লাই করে আমি ফলাফল পাইছি। সো আমি এবং আমি অনেককেই শুনছি ইউটিউবে বা অনেককেই বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট বা বিভিন্ন থ্রোতে দেখছি যে সবাই এই এই মেথড, একটা মেথড স্পেসিফিক মেথড সবাই শেয়ার করে। আমি ধরে নিছি আহ, আশা করা যায় এই মেথড তোমাকে ভালোই ফলাফল দিবে। এই মেথডটা এতটা খারাপ না। ঠিক আছে, মেথডটা হচ্ছে কি, মেথডটা হচ্ছে লেভেল ওয়াইজ প্রবলেম সলভিং। এটা এবং এটা আমি তো এটারও সাইন্টিফিক বেসিস আছে। সাইন্টিফিক বেসিস নিয়ে আমি কথা বলছি রিসেন্টলি, কিন্তু এটা কিন্তু আমি তখনও জানতাম না যে এটা যে সাইন্টিফিক বেসিস আছে। আমি জাস্ট আমার স্যারের কথা শুনে কাজ করছি, আমার কাজ করছে। লেভেল ওয়াইজ প্রবলেম সলভিং এই কথার মানে হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষায় সব প্রবলেমের লেভেল সমান না। লেভেল 0 থাকবে, লেভেল 1 থাকবে, লেভেল 2 থাকবে, লেভেল 3 থাকবে, লেভেল মেবি আরো বেশি থাকতে পারে, যেটা লেভেল লেভেল পারবা না টাইপের কিছু লেভেল থাকবে, স্যার দিয়ে রাখবে, যেটা এটা যাতে কেউ না পারে। সো এইটাতে আর হাত দিয়ে তো লাভ নাই। সো আমরা লেভেল 0 1 2 3 থাকি। এখন কথা হচ্ছে তোমার এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে। তোমার প্রত্যেকটা প্রশ্নে মার্কস হচ্ছে 1। এখানে কিন্তু আমি তো যে গল্পটা ছিল জাফর ইকবাল স্যারের, সেই গল্পের মতো তোমাকে বিশেষ কোনো প্রবলেম সলভ করলে বিশেষ ভাবে পুরস্কার
পুরস্কৃত করা হবে এরকম কোনো কেস যে তুমি একটা প্রবলেমই সলভ করছো, তোমার এই নিয়ে এখন সবাই লাফাচ্ছে, তুমি 3 মার্কের একটা সলভ করে ফেলছো, আরেকজন 1 মার্কের দুইটা সলভ করছে, এরকম কিছু নাই। তুমি তুমি যা তুমি যেটাতে সময় বেশি দিয়ে সলভ করছো সেটা করতে করতে আরেকজন 5-6টা করে ফেলছে হয়তো। সো এই ব্যাপারটা মাথায় রাখা খুবই জরুরি, ঠিক আছে? মেক শিওর করতে হবে সবাই যেটা পারে তুমিও যাতে সেটা, এইসব কথাবার্তা তোমরা অলরেডি জানো, ঠিক আছে না? এগুলো তোমরা জানো, এগুলো আমি বলে আমি সমস্যা করতে চাচ্ছি না, ঠিক আছে? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যেটা করবা, তুমি শুরু করবা পরীক্ষা। ধরো তোমার পরীক্ষার প্রশ্ন খুলেই পেয়ে যাবে ফিজিক্স, তারপরে থাকবে ম্যাথ, তারপরে বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, এবং তারপরে ইংলিশ মেবি, আমি সিরিয়ালটা মানে উল্টাপাল্টা করে ফেলছি, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি দেন বায়োলজি ইংলিশ থাকবে। ওকে, তো এখন তুমি যেটা করবা, এখানে কিন্তু তোমার এনাফ তোমার আহ, মনের উপর লাগাম ধরার ক্যাপাবিলিটি থাকতে হবে। সো এখানে তোমার লাগাম ধরার একটা গ্রিপটা থাকতে হবে, তোমার হাতে কন্ট্রোলটা তোমার হাতে থাকা লাগবে। এই যে লাগামটা তোমার হাতে থাকা লাগবে, কি সেটা? একটা প্রবলেম দেখছো, দেখেই মনে হচ্ছে এটা, এটার সলিউশন এটাই, বাট একটু স্টেপস ফলো করে করতে হবে। তুমি সাথে সাথে এই ম্যাথটা করবা না, তুমি যাবা পরেরটাতে, দেখবা যেটা ডিরেক্ট সূত্র দিয়ে হয়ে যায় ওটা করে ফেলবা। এভাবে করতে 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 তুমি দেখবা যেটা একটু সময় লাগবে করতে সেটা স্কিপ করে গেছো, আর একটু সময় লাগবে করতে স্কিপ করে গেছো। এভাবে করতে করতে দেখবা তুমি যখন কেমিস্ট্রিতে যাচ্ছ, কেমিস্ট্রিতে তো একটা না অনেক কিছু হয়ে যাবে, বায়োলজিতেও একটা না, যারা বায়োলজি আনসার করবে একটা না অনেক কিছু, বায়োলজিতে পারলে পারছো না পারলে না, এরকম সিচুয়েশন একটানে হয়ে যাবে। সো এই যে তুমি একবার করে ফেলছো, আমি কেন বলি তোমাদেরকে যে একবার দেখে যাও প্রশ্নগুলা, কারণ এটা এটা হচ্ছে আমার নিজস্ব টেকনিক, আমি যেটা বিশ্বাস করি এটা আসলে ভালো কাজ করে। সেটার একটা বড় কারণ হচ্ছে তুমি যখন ফিজিক্সের একটা প্রবলেম এখন দেখে গেছো বা ব্যাপারটা মাথায় রেখো। আমি কেন এই কথা বলি না যে আগে তুমি বায়োলজি আনসার করো বা আগে তুমি ইংলিশ আনসার করো, এরকম আমি না বলে আমি বলি প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একবার দেখে আসো। কেন সেটা বলি? কারণ এটা আমরা সবাই এক্সপিরিয়েন্স করছি, আমিও ক্লাসে অনেকবার বলছি তোমাদের, আমিও বিভিন্ন ভিডিওতে বা অফলাইন ক্লাসে বলছি। সেটা হচ্ছে এখন তুমি যে প্রবলেমটা দেখলা সেটার সলিউশন তোমার মাথায় আসবে হয়তো আধা ঘন্টা পরে, বাট তুমি যদি এখন না দেখো, দেখো আধা ঘন্টা পরে, সেটার সলিউশন আসবে তোমার মাথায় আধা ঘন্টা পরে। বাট তখন তো আর সময় নাই, তোমার তো পরীক্ষার ঘন্টা বেজে গেছে, তাই না? সো এখনো যদি দেখে ফেলো, হয়তো ততক্ষণে তোমার এটা হয় নাই, বাট বায়োলজি কেমিস্ট্রি করে করে যখন আরেকবার তুমি আসছো, তখন কিন্তু তোমার ব্রেন সে আধা ঘন্টা পেয়ে গেছে এটাকে প্রসেস করার জন্য, তুমি তখন সেটার সলিউশনটা করে ফেলতে পারবা হয়তো। বাট তুমি যদি মাঝখানে এসে ফিজিক্সের একটা কঠিন প্রবলেম দেখো, হয়তো তুমি সেটা তোমার ব্রেন করে বের করার মুহূর্ত আসতে আসতে তোমার পরীক্ষার ঘন্টা পড়ে গেছে। So আমি সেজন্য বলি থরলি সবকিছু দেখে যাও, যেটা পারবা বলেও মনে হয় ম্যাথ করে সেটাও এখন করো না, কারণ তোমার সামনে কিন্তু বায়োলজি এবং ইংলিশ এবং কেমিস্ট্রির মতো লোভনীয় সাবজেক্ট আছে যেগুলোতে তুমি মার্কস অনেক বেশি তুলতে পারবা ডিপেন্ডিং অন ইয়ার স্কিলস অন কেমিস্ট্রি এন্ড বায়োলজি। এই ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। তুমি যদি একটা প্রবলেম দেখো পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে, ব্যাপারটা ভালো করে বুঝো। তুমি মনে করে ম্যাথে ঢুকছো সবার শেষে, আমি বলি নাই তুমি ম্যাথ শুরুতে দেখা শুরু করলেই ম্যাথ করে ফেলতে হবে, তুমি জাস্ট প্রবলেমটা দেখে যাও। এই জন্য বলছি মাথায় এই যে তোমার মনের মধ্যে লাগাম দেওয়া থাকবে, তুমি দেখেই এটা করতে লেগে যাবে, ব্যাপারটা এরকম না। কারণ ম্যাথের একটা প্রবলেম সলভ করতে, যেটা পারাও যদি হয়, সলভ করতে যে সময় লাগবে সেই সময় তুমি 3টা+3টা বায়োলজি আর কেমিস্ট্রি করে ফেলতে পারবা। এটা তো অবশ্যই বিশ্বাস আছে আমাদের সবার, বায়োলজি অবশ্যই আমরা যারা পারা তারা তো পারি ভালো মতোই, আমার মতো দুর্ভাগা কেউ না। কেমিস্ট্রিও যারা পারার মতো আছে, যেগুলো আসবে সেগুলো তো পেরে যাবা দেখি, তাই না? তো ম্যাথের একটা, যেটা আমি পারবো অবশ্যই, বাট করতে একটু প্রসেসিং করতে তো সময় লাগবেই, সেটা করতে করতে আমি অলরেডি তো ততক্ষণে বায়োলজি কেমিস্ট্রি করে ফেলতে পারবো। সো ওয়াই নট আই ডু দিস ফার্স্ট, বাট আই হ্যাভ টু সি দ্যাট ফার্স্ট। কেন? কারণ এটা যদি আমি আগে দেখে যাই, আমার ব্রেন সেটা নিয়ে চিন্তা করার সময় পাবে। আমি চিন্তা করার আগে আমার ব্রেন চিন্তা করে রাখলে আমার জন্য পরবর্তীতে যখন এটাতে আসবো তখন সেটা সলভ করা আমার জন্য ইজিয়ার হবে, ঠিক আছে? বাট তুমি যদি উল্টাভাবে কাজ করো, তুমি মনে করো পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে একটা প্রশ্ন ফিজিক্সের প্রথমবার দেখছো জীবনের, জীবনের প্রথমবার মানে পরীক্ষার প্রথমবার, তা 10 মিনিট আগে একটা প্রবলেম দেখে তুমি মেবি এটা সলভ করার জন্য এনাফ টাইম পাবা না, কারণ প্রথম দেখায় হয়তো তোমার সলিউশন মাথায় আসবে না, আর যখন মাথায় আসবে তখন তোমার ঘন্টা পড়ে গেছে, ঠিক আছে? আবার রিভার্স মেকানিজমটা বলি, এটার এটার অসুবিধাটা কি, তুমি যদি এখন এক পরীক্ষা মানে তুমি যদি এখন বাস্তব জীবনে জিদি টাইপের মানুষ হয়ে থাকো যে আমি এটা প্রবলেম দেখছি আমার সলভ করতেই হবে, এই করতেই হবে পারতেই হবে এইসব ভুংচুং কথাবার্তা বাদ দাও, পারতেই হবে না। তুমি প্রবলেম দেখে গেছো, কঠিন হোক সহজ হোক, এখন করবে না, ঠিক আছে? ফিজিক্সের একটা প্রশ্ন, ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই কোন ধরনের প্রশ্ন তুমি পড়ে করলে ভালো হয়। যেমন ধরো আম, আহ, কোনটা বলতে পারি আমি এখানে, ধরো স্ট্যাটিক্স থেকে একটা প্রশ্ন আসছে, ঠিক আছে? স্ট্যাটিক্স থেকে একটা প্রশ্ন আসছে, ধরো স্থিতিবিদ্যা থেকে একটা প্রশ্ন আসছে, মনে করে সেটা লামির উপপাদ্য দিয়েই করতে হবে। তো বুঝে গেছো লামির উপপাদ্য দিয়ে করতে হবে, তুমি তো পরে আসলে এটা পারবা করতে, তো এটা এখন না করে পরে করো। এর মধ্যে কেমিস্ট্রি বায়োলজিক্যাল শেষ করে আসে, তখন যখন আসবা এরপরে দুই একটা হয়তো ছিল একটু টাফ, আর একটু টাফ ছিল, মনে করো তোমার
নিউটনের মেকানিক্সের একটা প্রশ্ন আসছে যেটা তুমি আসলে ধরতে পারতেছো না কই থেকে আসছে, বা টেনশন নিয়ে প্রশ্ন আসছে, তুমি ধরতে পারো নাই, সো এটা স্কিপ করে গেছো তুমি। পরের বার যখন ঘুরে আসবা তখন এটা তো তুমি করেই ফেলবা নিশ্চিন্তে, কারণ তোমার ততক্ষণে বায়োলজি কেমিস্ট্রি শেষ, আর ততক্ষণে টেনশন যে প্রশ্ন দেখে গেছিলা, টেনশনের প্রশ্ন নিয়ে যে টেনশন করতেছিলে, সেটা কিন্তু ততক্ষণে তোমার ব্রেইন সলভ করে রেখে দিছে, আর একটু ইজি করে রেখে দিছে, তুমি আইসে এখন ধরে এটা করে ফেলতে পারবা বা আন্দাজ পেয়ে যেতে পারবা। তো এই জন্য কথাটা হচ্ছে যত বেশি রাউন্ড দিতে পারবা তত তোমার জন্য ভালো। ঠিক আছে, রাউন্ড দেওয়াটা জরুরি। বলো, কথা বুঝছো কিনা? আচ্ছা, একজন প্রশ্ন করছে এতদিন একজন সে কেমিস্ট্রি দেন বায়োলজি দেন ফিজিক্স দেন ম্যাথ এইভাবে অ্যাপ্রোচ করছে, এখন আমার মেথডটা ফলো করবে কিনা। দেখো, এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, এখানে কেউ তোমাকে জোর করে কিছু করাতে পারবে না। আমি পার্সোনালি স্টুডেন্ট হিসেবে যা করতাম আমি সেটা শেয়ার করতেছি। এখানে আমি কোনো রিসার্চার না, বা আমি এক গাদা স্টুডেন্টের উপর গবেষণা করিও নাই যে আসলে কার উপর কোনটা কাজ করবে। এখানে মেন্টাল স্ট্রেংথের একটা ব্যাপার থাকে। কারণ তোমার যদি ফিজিক্সের একটা প্রশ্ন, এখন তুমি যদি এমন টাইপ হও, ধরো কাউকে যদি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি, ব্যাপারটা হয়তো আমার আমার কথা আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পারতেছো। দায়িত্ব নিয়ে বলাও আসলে টাফ, কারণ দেখো, কিছু মানুষ থাকে, এদেরকে জানি কি বলে, অ্যাক্রোফোবিক না কি জানি বলে, হাইটে ভয় পায়। মানে এটা যদি তুমি একটু, এই যে মনে করো একটা বিল্ডিং আছে, এটা মনে করো 50,000 ফুট উপরের একটা বিল্ডিং, তারা যদি তার মাথাটা এখানে আইনা এখানে তুমি তারে একবার চাওয়ায় নিয়ে যাও, বন্ধু দেখো এটা নিচে কি দেখা যায়, তারে তুমি এখন যতই সমতল ভূমিতে হাঁটাও না কেন, তার কিন্তু মাথায় এটাই থাকবে, সে সারাদিন নষ্ট করবে এটার জন্য। এখন তুমি যদি সেই মানুষটা হয়ে থাকো, তুমি ফিজিক্সের একটা কঠিন প্রবলেম দেখে যদি তোমার মাথায় এই মানুষটার মতো সারাদিন কাজ করে যে আমি কি দেখে আসলাম যদি পড়ে যাইতাম, এইটা যদি কাজ করে, তাইলে তোমার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে তুমি যেটা সব থেকে বেশি পারো, বায়োলজি পারো, বায়োলজি সবার আগে দেখাও, ইংলিশ পারো তারপর ইংলিশ দেখাও, কেমিস্ট্রি পারো তারপর কেমিস্ট্রি দেখাও, দেন দেন ফিজিক্স পারো দেন ফিজিক্স দেখো, দেন ম্যাথ পারো সব থেকে খারাপ, তাহলে সব থেকে পরে ম্যাথ দেখো, এটা তোমার জন্য। আর যারা নিজেদেরকে এতটাও ভীতু ভাবো না, বা এই এই মানুষটার মতো ভাবো না, তাহলে তুমি আমি যেটা বলছি সেটা ফলো করতে পারো। এখন দায়িত্ব নিয়ে বলা তোমরা এটাই ফলো করো এটাই সব থেকে ভালো, এটা বলা আসলে কারো পক্ষে সম্ভব না, কারণ ম্যান টু ম্যান, ব্রেইন টু ব্রেইন, স্ট্র্যাটেজি টু স্ট্র্যাটেজি, কোনটা সাকসেসফুল হবে এটা আসলে কেউ বলতে পারে না। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স এবং আমার আশপাশের দু একজনের এক্সপিরিয়েন্স, আমার স্যার আমাকে যেটা বলছিলেন আমি সেটাই ফলো করছি, আমি ফলাফল পাইছি। ঠিক আছে, এখানে 100% দায়িত্ব আসলে নেওয়া পসিবল না। আচ্ছা, একজন বলছে বায়োলজিতে কি করবে, বায়োলজিতে কোনো সূত্র নাই। এখন বায়োলজির কথা আমি কেমনে বলবো, আমি তো ফিজিক্স আর ম্যাথ নিয়ে বললাম, কেমিস্ট্রিটা তাও কিছু আন্দাজ করা যায়। বায়োলজিতে তুমি কি করবা? বায়োলজি কি করবা? বায়োলজি বায়োলজি স্যারকে জিজ্ঞেস করলে মনে হয় বেটার হয়, যে একদিনে বায়োলজি কি কি দেখবো। ঠিক আছে, এটা এটা মনে হয় তোমাদের জন্য বেটার হয়। আমি কি আমার মানে অবস্থা বুঝাইতে পারছি যে আমি কি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে? এই সিচুয়েশনটা যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবে আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি। ঠিক আছে। আর আরেকটা জিনিস, এটা পড়াশোনার বাইরের একটা কথা, দুনিয়ার সবাইরে ফোন দিয়ে দিয়ে যাওয়ার আগে বিদায় নেওয়ার দরকার নেই, বুঝছো? এই ব্যাপারটা আরেকটু আমি শুরুর দিকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম, আজকে আবার বলে দিই। এই যে তোমরা এখন মানুষজনকে ফোন দিয়ে দিয়ে দোয়া চাইবা, তাই না? তো এই দোয়াটা গার্জিয়ানকে বলে চাওয়াই নিবা। গার্জিয়ান বললেও দোয়া করবে, তুমি বললেও দোয়া করবে। ঠিক আছে, যে দোয়া করা সে তোমার জন্য দোয়া করতেছে। ঠিক আছে, যারা দোয়া করে তারা তোমার জন্য দোয়া করতেছে, বাট তুমি যদি এখন জনে জনে গিয়ে ফোন দিয়ে দিয়ে যে দোয়া করেন দোয়া করেন দোয়া করেন দোয়া করেন বলতে থাকো, তা তোমার পরীক্ষার হলে গিয়ে ওদের চেহারার কথা মনে পড়বে যে আমি যদি চান্স না পাই একই ভাববে একই ভাববে একই ভাববে, এই যে ভাবাভাবির ব্যাপারটা, এটা এখন একটু কেটে ফেরা লাগবে। ঠিক আছে। সো এই হচ্ছে কথা আর কি, যারা তোমার জন্য দোয়া করে তারা অবশ্যই দোয়া করবে, তাদেরকে দোয়া নিয়ে নেওয়ার ইনডিরেক্টলি ব্যবস্থা করে নাও, নিজে দোয়া করতে হবে, এটা হচ্ছে কথা। এই হচ্ছে একটা জরুরি বিষয়বস্তু, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এই হচ্ছে কথা। ঠিক আছে, ও ভাই একটা কথা বলতে ভুলে গেছিলাম, পরীক্ষার হলে যাওয়ার আগে এক বোতল গ্লুকোজ নিয়ে যাবা, কারণ ব্রেইনের খাবার হচ্ছে গ্লুকোজ, যেটা রক্তে মিশে যায় বলে আমি জানি, আমি পড়াশোনা করছি কিছু বায়োলজি জীবনে, কইতে কইতে থেকে জানি কি কি পড়ছিলাম। সো গ্লুকোজ যেটা আমরা খাই, যে ডেক্সট্রোজের গ্লুকোজ, ওটা নাকি রক্তে মিশে যায়, রক্ত থেকে ডিরেক্ট নাকি ব্রেইনে চলে যায়। সো মেবি এটা কাজ করে ভালো, আমি নিয়ে গেছিলাম আমার পরীক্ষার সময়। আর আমি পরীক্ষার হল থেকে বের হয়ে বাসায় চলে আসার পরে মনে হয়েছে কি জানি ফেলে আসছি, পরে মনে হয়েছে আমি গ্লুকোজের বোতলটাই ফেলে আসছি, এবং আমি পুরো পরীক্ষার হলে এক সিপও খাইনি। আমার মাথা সামহাও ওই দিন খুব ভালো কাজ করছে, এবং আমি কন্টিনিউয়াসলি দোয়া দূরত পড়তেছিলাম,
সেটা নিজে করবা। মানুষের কাছে দোয়া চাওয়ার থেকে নিজে করাটা বেশি জরুরি। পরীক্ষা হলে যা দোয়া দূরত পারো, যা যা পারো সব পড়তে থাকবা। প্রবলেম না পারলেই ওগুলো পড়তে থাকবা। ঠিক আছে? হ্যাঁ, কোন গ্লুকোজ কিনবা? ওই তো পাওয়া যায়, ফার্মেসিতে গিয়ে বললেই হবে যে গ্লুকোজ আছে কিনা। এটা মেবি ডেক্সট্রোজ না কি জানি একটা আছে, আমি ভুলে গেছি, নামটাম ভুলে গেছি এগুলার। দাঁড়াও সার্চ করে দিই তোমার, তুমি যেহেতু চাইছোই নাম, গ্লুকোজের কোম্পানির নাম জেনে দিই। আরো কত কিছু যে গ্লুকোজের সংকেত তো চলে আসছে আমার সামনে। হাই হাই, এমনি কেমিস্ট্রি পারি না, ডেক্সট্রোজের গ্লুকোজ। আরে এটা, ও ওটা মেবি গ্লাসকো, গ্লাসকো, গ্লাসকোর গ্লুকোজ। গ্লাসকো কোম্পানি, ওষুধ কোম্পানির, এটার নাম হচ্ছে গ্লাসকো, ওটার ওইটার মেবি আছে। আহ, না, আর কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন নাই। এই কথাটা বললাম, লাস্ট যে কথা আবার বলে রাখি, ওইটা বলে আমি শেষ করতেছি কথাটা। তোমাদের অলরেডি আমি এনাফ সময় নিয়ে নিছি। আবার বলি যেটা বলে মাঝখানে বলছিলাম, ডু নট ইম্পোজ অন ইয়োর ব্রেইন, আওয়ার না ইয়োর, ব্রেইনকে জোর করে কিছু করাবা না। তুমি যে ম্যাথ ন্যাচারালি ফাস্ট পারো সেটা ন্যাচারালি ফাস্ট পারবা, ঠিক আছে? তোমার এখানে জোর করে মাথাকে খুব বেশি প্যারা দিয়ে সলভ করার কিছু নাই, তুমি অলরেডি এনাফ ফাস্ট, এই ব্যাপারটা মাথায় রাখবা। ঠিক আছে? তো আমি আশা করি ওভারঅল সামারিটা তোমাদের বুঝাতে পারছি। কালকের দিনের প্ল্যান, কালকে ঘুমের প্ল্যান, পরীক্ষার হলের প্ল্যান, পরীক্ষা যাওয়ার সময় কি নিয়ে যাবা সেটার প্ল্যান। এই যে বাকি বাকি আর তো কিছু করার নাই। দোয়া পড়বা পরীক্ষার হলে, নিজে নিজে পড়বা দোয়া। মানুষের কাছে চাওয়ার থেকে নিজে পড়াটা বেশি জরুরি। আর যারা তোমার জন্য দোয়া করে তারা দোয়া করবে। সার্কেল ফিল আপ করা শুরু করবা। ও মা, সার্কেল ফিল আপ করবা শুরু করবা কখন মানে কি? ওটা তো পরীক্ষার হলে স্যাররা বলে দিবে, এটা তো আমি কেমনে বলবো? ঠিক আছে? এই তো, আর কিছু আমার বলার নেই। এখন তোমরা চিল করো আর পরীক্ষা দাও। পরীক্ষা আর দিও না কালকে, আর কোনো পরীক্ষা টরীক্ষা নাই, যা যা বসে ওগুলো করো কালকে। আর ঘুমটা যাতে 8 ঘন্টা হয় এটা মেক শিওর করবা। আর যাওয়ার আগে একটু ভারী খাবার, খাবার দাবারের ব্যাপারে আসলে খুব একটা বেশি জ্ঞান আমার নাই, বাট নর্মাল নাস্তা রাস্তা করে যাই আর কি, যাতে করে পরীক্ষার হলে পেট খালি না থাকে। আচ্ছা, একটা জিনিস পড়ি তোমাদেরকে, সার্কুলার ওই যে তোমাদের নির্দেশিকায় মনে হয় কয়টা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ওগুলো মনে হয় বলে দিছে না? 2 কপি নিয়ে যায়, কালার প্রিন্ট করে, কালার প্রিন্ট করে দুই দুই কপি নিয়ে যায়। আর সিগনেচার, সিগনেচার সম্ভবত পরীক্ষার হলেই তোমাদের করতে বলবে, যেভাবে আছে প্রিন্টেড কপিটা, পিডিএফ তো করে রাখছো সবাই, ওইটা জাস্ট 2 কপি। আর যদি বেশি ভয় লাগে 4-5 কপি করে নিয়ে যায়, কোনো সমস্যা নেই। আশা করি কোনো সমস্যা হবে না, পরে আইসা ফালাই দিও। ওকে? আমি কি আমার বক্তব্য বোঝাতে পারছি? এই তো, এই হচ্ছে তোমাদের প্রতি আমার সাজেশন। এখন যার যেটাতে সুবিধা মনে হয় করতে থাকো। আর এই তো, একজন বলছে এডমিট কার্ডের কপিতে রাফ করলে ঝামেলা, এই প্রশ্ন কই থেকে আসছে তোমার মাথায়? আহ, মনে হয় না এডমিট কার্ডে রাফ করলে সমস্যা। এটা তো একটা ইউনিক প্রশ্ন, এটা তো কেউ করে নাই আগে। যাই হোক, এটা তোমার করতে পারলে করে ফেলো আর কি। এখন তোমার যদি এক্সপেল করে দেয় সেই দায়িত্ব কে নিবে? এটা হচ্ছে কথা। তবে ট্রাই করবা, বেশিরভাগ প্রশ্নই এই এই প্রশ্নের সাইডে সাইডে যে বাউন্ডারি গুলো থাকে না, বাউন্ড সাইডে যে গ্যাপ থাকে, ওগুলো দিয়ে হয়ে যাবে। আমার আমার বিশ্বাস সেটা, ওগুলো দিয়ে হয়ে যাবে। ঠিক আছে? খুব বেশি তোমার প্যারা হবে না। ওকে। না, মাথায় বেশি হ্যাং ট্যাং করার দরকার নেই। রিল্যাক্স থাকতে হবে বললে আসলে রিল্যাক্স আসে না। তুমি যেটা করবা কালকে, যেটা কাজ করতে হবে সেই কাজটা করো। আর আরেকটা কথা, পরীক্ষার হলে বেশি দুনিয়ার চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। পরীক্ষার হলে তুমি চান্স পেলে কি হবে, চান্স না পেলে কি হবে, সেসব নিয়ে আসলে ভাবার কোনো দরকার নেই। তুমি পরীক্ষায় কোনো ফিলিংস ছাড়া পরীক্ষা দিয়ে আসবে, এই ব্যাপারটা সব থেকে ইম্পর্টেন্ট। লাগাম ধরতে হবে তোমার মাথার মধ্যে। একটা ম্যাথ পারি নাই, না পেরে স্কিপ, পারি নাই, না পারলে স্কিপ, পারি নাই, না পারলে স্কিপ, এই ব্যাপারটা, এই মাইন্ডসেটটা থাকাটা খুবই জরুরি। ঠিক আছে? এভাবে রাউন্ড মারতে হবে, স্কিপ করে করে আসবা। তুমি শিওর থাকো ম্যাথে তুমি ম্যাক্সিমামে দাগাতে পারবা না, এটা তুমি শিওর থেকেই পরীক্ষায় হলে যাও। ঠিক আছে? তুমি শিওর থাকো ফিজিক্সে তুমি 50%-এর বেশি দাগানোর চান্সটা খুবই কম, বাট দাগাইতে পারলে ভালো। ম্যাথে তুমি অবশ্যই এই চান্সটা আরেকটু কম, কেমিস্ট্রি বায়োলজিতে বেশি দাগাবা। তো সেই মাইন্ডসেট রেখেই পরীক্ষায় যাও, সেখান থেকে যতই বেশি আসতে পারে তত তোমার জন্য ভালো। ঠিক আছে? ওকে, আমি আশা করি আমার বক্তব্য ক্লিয়ার। এখন বাকি যা যা তোমাদের প্রশ্ন টশ্ন আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিতে থাকো, যারা আছে গ্রুপের মধ্যে, তোমাদের প্রশ্ন তোমাদের উত্তর হয়ে যাবে আশা করি এতদিনের মতো। আর যারা এতদিন পর্যন্ত আমার বেঁচে ছিল তাদেরকে ধন্যবাদ। তোমাদের ব্যাচটা অনেক, আমি আশা করি ভালো মতোই রান হয়েছে। অবশ্যই ভুল ত্রুটি তো অনেকগুলো ছিল, বাট আশা করি তোমরা এনজয় করছো বিং উইথ দ্য ডাইনামিক নিনজা। ঠিক আছে? এই তো, তাহলে আমার বক্তব্য শেষ, তোমরা পরীক্ষা দাও।
পরশুদিন আমি তাহলে কালকে একটু আরামে ঘুমাবো আর কি। আমি গত 14 মাস থেকে প্রত্যেক দিন 25টা করে প্রশ্ন টাইপ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি একটু আরাম করবো কয়দিন। ঠিক আছে, ভালো থাকা সবাই। অল দ্য বেস্ট। আর আশা করি কারো কোনো প্রবলেম নাই, মানে প্রশ্ন নাই। না, কৃষিগুচ্ছ মনে হয় না আমি আর কন্টিনিউ করবো, কারণ আমার নাইলে ওইদিকে একাডেমিক ব্যাচগুলোতে আমার 12টা বেজে যাবে। আমার অনেকগুলো ব্যাচ পেন্ডিং এ আছে অলরেডি তোমাদের ব্যাচের জন্যই। আমি তোমাদের ব্যাচ শেষ করি, একাডেমিক ব্যাচগুলোতে একটু মনোনিবেশ করবো আর কি। আমার এডমিশন জার্নি, ডাইনামিক নিনজাস এডমিশন জার্নি ইজ এন্ডিং রাইট নাও। কৃষি নিয়ে আমি আর তেমন এই মুহূর্তে ইন্টারেস্ট না হইতাম যদি আমার একাডেমিক বেস না থাকতো। আমার এখন একাডেমিকে একটু মনোনিবেশ করা লাগবে। 26 ক্লাস শুরু করা লাগবে আমার তো এখন। আর এডমিশনে আমি সময় দিচ্ছি না। ঠিক আছে, আপাতত আলবিদা ফর 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 দিস সিজন। 24 বেস থেকে পরবর্তীতে আবার শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো ভালো থাকো সবাই। আর ওকে, আল্লাহ হাফিজ তাহলে।